গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায়টি আমরা পড়ছিলাম, অর্থাৎ লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি আমরা পড়ছিলাম। তো সেই জ্ঞানচক্ষু গল্পের পরবর্তী বিস্তারিত পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো কাল আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো, যে আহ তপন সে অনেক অপেক্ষা করে আছে যে তার গল্প সন্ধ্যাতারা পত্রিকাতে ছাপার অক্ষরে বেরোবে কবে। হুম? এবং অবশেষে তার অপেক্ষার অবসান হলো, যে সত্যিকারের তার গল্প পত্রিকাতে বেরিয়েছে। হুম? যে প্রথম প্রথম দিন তার গল্পের নাম এবং তার নামও উল্লেখ রয়েছে সূচিপত্রে, শ্রী তপন কুমার রায়, তাই তো? এবার শুরু হচ্ছে তার পরের কথা। দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই গল্পের এবং তপনের কাছে, যে সত্যিই কি তপনের কাছে সেটা তার জীবনের সবচেয়ে খুশির দিন হবে এবং সত্যিই কি সে অলৌকিক ঘটনাটা ঘটবে। তো চলো দেখা যাক কি বলছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে, চমৎকার লিখেছে তো। হুম। তো সত্যি সে অলৌকিক ঘটনা ঘটেছে। তা সারা বাড়িতে শোরগোল পড়ে গেছে। শোরগোল মানে কি? যে একেবারে হইচই পড়ে গেছে। হুম। যে তপনের গল্প বেরিয়েছে, তপন ভালো গল্প লিখেছে। আর কি, যে এই যে সেরকমই যে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। হুম। এই কথা নিয়ে সকলের মধ্যে একটা হইচই পড়ে যায়, সবাই বলাবলি করছে। হুম। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায়, যে সেই পত্রিকাটি, যে পত্রিকাটি তার মেশো হাতে করে নিয়ে এসছে, সন্ধ্যাতারার এক সংখ্যা, সেই পত্রিকাটি তার বাড়ির সদস্যদের মধ্যে সকলের হাতে হাতে ঘুরছে। সবাই একবার করে চোখ বোলায় আর বলে, বারে, চমৎকার লিখেছে তো। যে তার গল্পটা সবাই একবার করে চোখ বোলাচ্ছে, তপনের গল্প কি না। হ্যাঁ? তো সেজন্যই সবাই পড়ছে আর বলছে যে বাহ, চমৎকার লিখেছে তো, যে খুব ভালো লিখেছে। হুম। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। হুম। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। হ্যাঁ? তো সকলে যখন তপনের গল্পটি পড়ে আর বলে বা তার লেখার প্রশংসা করে যে বাহ, সুন্দর হয়েছে বলে, তখন তপনের মেশো তিনি কিন্তু মৃদু মৃদু হাসেন। হুম। কারণ আসল কারসাজিটা তো তিনিই করেছেন। কারসাজি বলতে কি করেছেন, তিনি কারেকশন করে দিয়েছেন, মানে একটু সংশোধন করে দিয়েছেন। সেই জন্য তিনি তো গোটা বিষয়টা জানেন যে গল্পটা কি ছিল আর কি রকমে পরিণত করেছেন তিনি। হুম। তো সেই জন্য তিনি মৃদু মৃদু হাসেন, অর্থাৎ হালকা হালকা মুচকি মুচকি হাসছেন আর বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, যে গল্পটা লিখেছে বটে, কিন্তু একটু একটু কারেকশন করতে হয়েছে, নেহাত কাঁচা তো। অর্থাৎ যে বাচ্চা ছেলের লেখা এবং এটাই তার প্রথম লেখা গল্প, কাঁচা হাতে লেখা, তাই জন্য একটু আধটু ভুল ছিল, সেগুলোকে তিনি সংশোধন করে দিয়েছেন, সেটা বলছেন। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। তার মাসি কিন্তু আহ তপনের হয়েই বলছেন এবং তপনকে উৎসাহিত করছেন এই কথার মধ্যে দিয়ে, যে দেখো, নতুন নতুন এমন হয় যে নতুন নতুন গল্প লিখছে তো একটু একটু ভুল হবে, ধীরে ধীরে ও আরো ভালোভাবে লিখতে পারবে, আরো ভালো করে শিখে যাবে লেখার ধাঁচ। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা,
যে নতুন মেশো সেটাকে কারেকশন করে তবেই সেটা পত্রিকাতে ছাপিয়েছেন, ঠিক কারেকশনের কথাটাও সকলের মধ্যে ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। হুম। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। হুম। তো সকলের কানে কানে কথাটা গেছে যে তার লেখক মেশোই সেটা কারেকশন করে দিয়েছে, তবেই পত্রিকাতে ছাপা হয়েছে। এবার তপনের সম্পর্কে সকলের যে ধারণা বা একটা তাদের একটা গর্ববোধ হচ্ছিল যে তপন গল্প লিখেছে, সেই গল্পটা ছাপা হয়েছে। একটা আলাদা, তাদেরও একটা ভালো লাগা কাজ করছিল, তাদের নিজেদের ছেলে, একটা ছোট্ট ছেলে সে গল্প লিখেছে, সেটা পত্রিকাতে ছাপা হয়েছে। হুম। কিন্তু যখন মিশো সেটা বলেন যে একটু একটু কারেকশন করতে হয়েছে, তখন সকলের আহ ধারণা বা তারা যেরকমটা ভাবছিলেন সেটা বদলে গেল। তারা এবার তাই বলছেন যে তাই, তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। তাই বাবা বলছেন, অর্থাৎ তপনের বাবা বলছেন যে হ্যাঁ সেটাই, তাই তো ভাবছি, এরকম করেই হয়তো বলছেন যে না হলে ফট করে একটা, যে একটা ছোট ছেলে সে যা তা মানে যা খুশি একটা লিখলো আর সেটা গল্প আকারে এমনি এমনি পত্রিকাতে প্রকাশ হয়ে গেল। হুম। ছাপা হলো, তাই বলছেন। মেজ কাকু বলছেন যে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। এরকম তপনের লেখক মেশো ছিলেন বলেই তপন যা হোক একটা লিখতে পেরেছে, লিখে ফেলেছে। আর তার লেখক মেসো সেটাকে কারেকশন করে পত্রিকাতে ছাপিয়েও দিয়েছে। এরকম তো খুবই ভালো। হুম। তাই বলছে যে এরকম একটা মেশো মানে লেখক মেশো থাকা খারাপ নয়। আমাদেরও যদি থাকতো এরকম একটা লেখক মেশো, তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম, যে গল্প লেখার চেষ্টা করে দেখতাম, ওরকম লেখক মেশো থাকলে তিনিও ছাপিয়ে দিতেন। হুম। তাই বলছে। তারপর দেখো, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আত্মপ্রসাদের প্রসন্নতা, আত্মপ্রসাদ কি? যে নিজের মনের মধ্যে তৃপ্তি রেখে। প্রসন্নতা মানে কি? সন্তুষ্টতা, বা বলা যায় যে তার ছোট মাসি তৃপ্তি সহকারে এবং শান্তিভাবে, যে মন থেকে সে সন্তুষ্ট হয়ে আর কি তৃপ্তি করে বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছে। আর মেশো, অর্থাৎ তপনের লেখক মেশো শুধু চা খাচ্ছেন। হুম। আচ্ছা, আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। হুম। যে আজ আগে যেমন সেই চায়ের টেবিলে বসে খবরের কাগজে যে সমস্ত নানান নানান ঘটনা ঘটতো, নতুন নতুন ঘটনা, দেশের কথা, রাজ্যের কথা, এ সমস্ত কথা নিয়ে আলোচনা হতো, তর্ক বিতর্ক হতো। তো এখানে আজকে তপনের বাড়িতে এসব নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে না। একটাই কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কেবল তপনের গল্পের কথা। হুম। আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। তার গল্পের কথা যেমন হচ্ছে, তেমন তপনের যে লেখক মেশো, তার নতুন মেশো, তার মহত্বের কথা। মহত্ব মানে কি? শ্রেষ্ঠত্ব। হুম। যে তার মেশোর শ্রেষ্ঠত্বের কথা, যে কত বড় একটা মহৎ কাজ করে দিয়েছেন, মহান কাজ করেছেন, তিনি শ্রেষ্ঠ, তিনি ছিলেন বলেই তপনের গল্পটা ছাপা হয়েছে, তিনি কারেকশন করে দিয়েছেন বলেই তপনের গল্পটা পত্রিকাতে ছাপা হয়েছে। এরকম উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো? হুম। তার মহত্বের কথা এটাই বলছেন যে তপনের লেখক মিশু যদি না থাকতো, বা তিনি যদি নিজে গিয়ে গল্পটি না দিতেন, তাহলে সেই সন্ধ্যাতারার যে সম্পাদক, যিনি সম্পাদনা করেন, তিনি কি আর তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো? যে আহ, ধরো তপন গল্পটি লিখলো, লিখে
তপন নিজে গিয়ে সেই সন্ধ্যাতারার পত্রিকার সেই সম্পাদককে দিল, বা তপনের কোনো গার্ডিয়ান, ধরো তপনের বাবা বা তপনের কাকু, যেই হোক, তারা যদি গিয়ে দিত গল্পটা ছাপানোর জন্য, ছুতো কি আর থোড়ে আঙুল দিয়েও কি ছুতো? তার মানে সে কি আর ভ্যালু দিত এতটা, যে ওরকম যাত্রার গল্প নেব না, বা কি গল্প লিখেছে একটা ছোট বাচ্চা, গল্প নেব না, এসব গল্প ছাপা হবে না, ইত্যাদি ইত্যাদি বলে দিত। কিন্তু এখানে নতুন মেশোর মহত্বের কথা এটাই বলা হচ্ছে, তার কারণ নতুন মেশো নিজে গিয়ে সন্ধ্যাতারার সম্পাদককে দিয়েছেন বলেই সন্ধ্যাতারার সম্পাদক এই গল্পটি তার পত্রিকাতে ঠাঁই দিয়েছে, ছাপিয়েছে। সেটাই বলছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। সবাই যখন এইসব কথা নিয়ে আলোচনা করছে, যে তপনের গল্পের কথা যতটা না আলোচনা হচ্ছে, তার থেকে দ্বিগুণ আলোচনা হচ্ছে তার লেখক মেশোর, অর্থাৎ তার নতুন মেশোর মহত্বের কথা নিয়ে, যে তার নতুন মেশো ছিল বলেই তার পত্রিকায়, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়েছে। তো এই যে তার নতুন মেশোর কথা উঠে আসছে বারবার, তার কৃতিত্বের কথা উঠে আসছে বারবার, এই সব কথার মধ্যে তপন যেন কোথায় হারিয়ে যায়। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এতদিন তপন যে অধীর আগ্রহে ছিল, এতটা এক্সাইটেড ছিল যে তার গল্প ছাপা হবে, আঁটো-সাঁটো ছাপার অক্ষরে তার গল্প সকলের হাতে হাতে ঘুরবে, তার যে সে কতটা আশা নিয়ে বসেছিল। এবং যখন সন্ধ্যাতারা পত্রিকা তার মেশোর হাতে দেখে বাড়িতে আসার প্রথম, তখন সে সে একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছিল ভিতর ভিতর। সে যেন অবিশ্বাস্য চোখে দেখছিল, এবং অবিশ্বাস্য ভাবে সে ভাবছিল যে সত্যি সেটাকে অলৌকিক ঘটনার সঙ্গেও তুলনা করেছে, যে সত্যি এমন ঘটেছে, সত্যিই তার গল্প পত্রিকাতে ছাপা হয়েছে, সেই আঁটো-সাঁটো ছাপার অক্ষরে তার গল্প বেরিয়েছে। তো সে এতটাই আগ্রহিত হয়েছিল, এতটাই সে এক্সাইটেড ছিল, এবং তখন যে মনে মনে যে আহ্লাদটা হচ্ছিল, গল্প ছাপা হলে, গল্প ছাপা হয়ে যাওয়ার পর সেটা যখন সে সবার মুখে মুখে শুনছে, আরো তার নতুন মেশোর মহত্বের কথা শুনছে কেবল বারবার, তখন তার সেই যে ভয়ঙ্কর একটা আহ্লাদ, সেই যে আনন্দ, সেই আনন্দটা আর নেই। দেখো, একটা ছোট বাচ্চা, তার গল্প ছাপা হয়েছে বলে কথা, সে যার হাত দিয়েই হোক, যেই কারেকশন করুক, সাধারণ বাচ্চা কাচ্চারা হলে কি করতো, যে আমার গল্প বেরিয়েছে, আমার নাম তো আছে, তাই না, যে সূচিপত্রে শ্রী তপন কুমার রায়, নামটা দেখেই বাচ্চারা খুশি হয়ে যেত। কিন্তু সেটাই তো হওয়ার কথা। কিন্তু তপনের এখানে বিন্দুমাত্র আনন্দ হচ্ছে না। সে তার ওই নতুন মেশোর কৃতিত্বের কথায়, তার মহত্বের কথায়, বাড়ির লোকজন, বড়রা সবাই যে নতুন মেশোরই তারিফ করে যাচ্ছে, তার কৃতিত্বে হয়েছে, এসবের মধ্যে তপন হারিয়ে যায়, এসবের মধ্যে তার আনন্দটা মাটি হয়ে যায়, তার আনন্দটাও হারিয়ে যায়। যে আনন্দটা তার হবার কথা, সেই আনন্দ, সেই আহ্লাদ সে আর খুঁজে পায় না। তারপর পরের পাতা। তো দেখো, তারপর অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজে মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত। তো মায়েদের সাধারণত কি হয়, তাদের সন্তানদের নিয়ে তারা একটু ভালো কিছু করলে গর্ববোধটা বেশিই হয়, বেশিই থাকে, তাই না? তো তার ছেলের গল্প প্রকাশিত হয়েছে, তাও এত ভালো একটা পত্রিকায়। সে যতই তার নতুন মেশো
তার গল্প কারেকশন করে দিক, আর সন্ধ্যা তারা সম্পাদককে নিজের হাতে দিয়ে গল্পটা ছাপাক। কিন্তু লিখেছে তো তার তার ছেলে, তাই না? তো তাই তার একটা ভালো লাগা কাজ করছে। সেজন্যই তিনি তার ছেলেকে আবার বলছেন যে, কই তুই নিজের মুখে একবার পড় তো, তখন শুনি। তাকে নিজের মুখে তার গল্পটা পড়তে বলছেন। আবার বলছেন, বাবা তোর পেটে পেটে এত, তা মজা করে বলছে যে এতটুকু একটা ছেলে তোর পেটে পেটে এত ছিল, এটা গোটা গল্প লিখে ফেলতে পারলি। হ্যাঁ, এজন্য বলছি। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, যে এতক্ষণ সবাই বলাবলি করছিলেন, আহ, যে যার মতো করে মন্তব্য করছিলেন। তো বইটা কিন্তু, অর্থাৎ সেই পত্রিকার এক সংখ্যা, সেটা কিন্তু তপন হাতে পায়নি এতক্ষণ। এতক্ষণে যখন তার তার মা তার হাতে সেটা, অর্থাৎ সেই সন্ধ্যাতারা পত্রিকাটা দিলেন, দিয়ে নিজে মুখে পড়তে বললেন, তখনই তপন সেটা, সে বইটা হাতে পায়। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। হুম তো মা বলছেন, মা ভাবছেন যে লজ্জা পাচ্ছে, ছোট বাচ্চা ছেলে, তার লেখা প্রথম গল্প ছাপানো হয়েছে, সবাই এত বলছে, এবং নতুন মেশো কারেকশন করে দিয়েছে আবার বলছেন। তো তাই হয়তো একটু লজ্জা পাচ্ছে। তো সেজন্যই আবার বলছে যে কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। হুম তপন লজ্জা ভেঙে পড়তে যায়। যে যে একটা জড়তা কাজ করছিল তার, যে আমি পড়বো গল্প, কেমন হয়েছে না হয়েছে বড়দের সামনে পড়বো, এরকম একটা জড়তা বোধ কাজ করছিল, একটু লজ্জা পাচ্ছিল। তো তার মা যখন আবার তাড়া দিলেন যে তুই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি, এরকম বলছে, তো তখন তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে, একটু কেশে নিয়ে তা গলাটা পরিষ্কার করে নিয়ে পড়া শুরু করতে যায়। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, কি কাল লেখা, এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? হ্যাঁ, অর্থাৎ সে যখন তার লেখা গল্পটি পড়তে যায়, তখন তার নিজের লেখা গল্প নিজে চিনতে পারছে না। সব কি পড়ছে তপন? সে যে গল্প লিখেছিল সেগুলো তো তার পরিচিত, তার নিজের অভিজ্ঞতা থেকে সেই গল্পটি লিখেছিল। হুম কিন্তু এখন যে গল্পটি সে পড়ছে, সে লেখা সে চিনতে পারছে না। গল্পটি তার, এই গল্পের প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা। আনকোরা মানে কি, যে সম্পূর্ণ নতুন, অনভিজ্ঞ, তার অভিজ্ঞতার বাইরে, একদম অন্য রকম, এটাকে বোঝায়। তাই বলছে এখন যে গল্পটা সে পড়ছে, যেটা তার নামে ছাপা হয়েছে, হুম সে গল্পটি সে চিনতে পারছে না, একেবারে নতুন রকমের, সম্পূর্ণ আলাদা, তপনের অপরিচিত। এখন যে গল্পটি তপন পড়ছে, সেটি তপনের একেবারে অপরিচিত। তপন যে গল্প লিখেছিল সেটা তার চেনা জানা, তার অভিজ্ঞতা থেকে লিখেছিল, তার অনুভূতি সে ব্যক্ত করেছিল সেই গল্পের মধ্যে। তাই সেই গল্প যদি সে পড়তো, তাহলে তো সেটা তার পরিচিত হতো, সেটা তো তার চেনা গল্প হতো, তার চেনা অভিজ্ঞতা হতো, চেনা অনুভূতির কথা সে আরো একবার পড়তো, পড়ে সবাইকে শোনাতো। কিন্তু এখন যে গল্পটা সে পড়ছে, একেবারে নতুন, একেবারে আলাদা, তার অপরিচিত। এর মধ্যে তপন কোথা, যে তপনের সেই অভিজ্ঞতা, তপনের সেই অনুভূতি কোথায়? এর এই গল্পের লাইন আলাদা, এই গল্পের যে সমস্ত কথা রয়েছে, তা তপন সেটা চেনে না, এর মধ্যে তপনকে সে কোথাও দেখতে পাচ্ছে না। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন। আহ মেশো যে বললেন যে একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, কিন্তু একটু আধটু নয়, তপনের গল্পটিকে মেশো আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তিনি তো লেখক, এমনকি তিনি প্রফেসরও কলেজে।
তো তিনি এতদিন ধরে গল্প লিখছেন, তার নানান গল্প পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। তো তার তার তো পাকা হাতে আহ, লেখা, তিনি যদি লেখেন, তাই তার চোখে তপনের গল্পটা ঠিকঠাক মনে হয়নি। কাঁচা হাতে লেখা তো, তাই লেখক মিশর সেই গল্পটাকে কারেকশন করতে চেয়েছেন। সেই গল্পটাকে কারেকশন করতে গিয়ে তিনি নতুন করে নিজে হাতে, তার পাকা হাতের কলমে গোটা গল্পটাই পরিবর্তন করে দিয়েছেন তার মতো করে। এখানে সেই কাঁচা হাতে ছোট্ট শিশু মন, সেই তপনের অনুভূতির কথা আর রইল না, তপনের সেই অভিজ্ঞতার কথা আর রইল না। সেটা পাকা হাতের কলমের তার মেশোর নতুন রকম করে লেখা গল্প হয়ে গেল। হুম। তারপর দেখো, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়ে ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল? হুম। তো তপন আর পড়তে পারে না। যখন তপন দেখছে যে গোটা গল্পটাই আলাদা, গোটাটাই বদলে গেছে, এর মধ্যে কোথাও তপন নেই, তপনের অনুভূতি নেই। তার সেই অভিজ্ঞতা সম্পন্ন সেই লেখা নেই, তার কাঁচা হাতের লেখার গল্প নয়, এটা পুরোটাই মিশর কৃতিত্ব, তিনিই লিখেছেন তার পাকা হাতের কলমে। তখন তপন তপনের গলা ধরে যায়, তপন সেই পড়া আর মানে সেই গল্পটি আর পড়তে পারে না। হুম। বোবার মতো বসে থাকে, সে অবাক হয়ে যায়, একটা একটা যেন ধাক্কা লাগে তার মনে। হ্যাঁ। তো সেজন্য সে বোবার মতো যেন বসে থাকে। তো তারপর সে ধমক খায় তার মায়ের কাছে আবার। এমনিতেই তো শুরুতেই সে পড়তে চাইছিল না, একটু জড়তা কাজ করছিল, তার একটু লজ্জা পাচ্ছিল। তারপর মায়ের ধমক খেয়ে আবার পড়া শুরু করেছিল বটে, কিন্তু এখন তার নিজের লেখা সেই গল্পটা চিনতে না পেরে তার মনে যে একটা ধাক্কা খেলো, তার ফলে সে আর পড়তে পারছে না, আবারও সে চুপ করে গেল। সেজন্য তার মা আবার ধমক দিলেন। হুম। যে কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। হ্যাঁ। যে বলে না, যে কেউ কিছু একটা ভালো কিছু করলে, বাড়ির বড়রা সেটাকে সাবাসি দিলে বা সেটাকে প্রশংসা করলে, তার সে একটু মনে মনে একটু ভাও খায়, বা যেটাকে বলে যে পায়া ভারী হয়ে যাওয়া। হ্যাঁ। তো তার মা মজা করে সেটা বলছেন যে দেখছি পায়া ভারী হয়ে গেছে। হুম। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, যে সবাই আগ্রহ ভরে রয়েছে যে তপনের লেখা গল্প যেটা প্রকাশিত হয়েছে সেটা সবাই শুনবো, এবং তপনের মুখেই শুনবো। হুম। তো তবুও তুই পড়ছিস না। তারপর বলছে নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল। হ্যাঁ। যে নাকি অনেক মানে বেশি আনন্দ পেলে আহ বাক হারা হয়ে যায়, কিছু বলতে পারে না, সেই রকম একটা ভাবছেন হয়তো তপনের মা, যে অতি আহ্লাদে, যে অনেক খুশিতে বাক্য হরে গেল। বাক্য হরে মানে কি, যে বাক হারা, অর্থাৎ বাক্য হারা। হুম। সেটাকে বাক্য হরে যাওয়া বলছে। হুম। তারপর তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপন তারপর ধমক খেয়ে আবার পড়তে শুরু করে এবং গড়গড় করে পড়ে যায় গোটা গল্পটা যাচ্ছিল। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, কারণ গল্পটি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আনকোরা। তো সেজন্যই সে বুঝতে পারছে না যে গল্পটা কি। হ্যাঁ। কি রয়েছে এর মধ্যে, তার কিছু মাথায় ঢুকছে না, সে কি পড়ছে। তাই গড়গড় করে যা আছে পড়ে যাচ্ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। হুম। তো সে যেমনটা আছে তেমনটা পড়ছে, সে তো জানে না সে এই এখন যে গল্পটা পড়ছে সে তার মধ্যে কি রয়েছে না রয়েছে, কিন্তু তবু বাড়ির সবাই শুনছে সেটা, এবং সবাই ধন্যি ধন্যি করছে যে বাহ ভালো লিখেছিস, বা চমৎকার গল্প। সবাই এরকম ধন্যি ধন্যি করছে। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তার মধ্যে আবার একটা রব ওঠে তাদের মধ্যে, আলোচনার শোনা যায়, তপন শুনতে পায়
যে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আবার ঘুরে ফিরে তপনের লেখক মেশোর কৃতিত্বের কথা আবার সকলের মুখে মুখে ঘোরে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। তো দেখো, সেই যে ধাক্কাটা সে তার কতটা লেগেছে, যে সে তো নিজের অভিজ্ঞতা থেকে লিখেছিল একটা গল্প। হুম, নিজের অনুভূতির কথা সে লিখেছিল। তো সেই গল্পটা নেই। এখন যে তার নাম দিয়ে যে গল্পটা প্রকাশিত হয়েছে, কিন্তু গল্পটা তার লেখা নয়। সেটাকে কারেকশন করতে গিয়ে তার মেসো সম্পূর্ণটা বদলে দিয়েছে। তপনের এর মধ্যে কোনো জায়গা নেই। তপনের সেই অনুভূতির কথা, তার ভর্তির দিনের সেই অভিজ্ঞতার কথা এখানে নেই সেরকম। সেজন্য তার এতটাই সে কষ্ট পেয়েছে, যার ফলে বইটা সে ফেলে রেখে, এবং এমনি সে কষ্ট পেয়েছে, তার উপর তার মেসোর কৃতিত্বের কথাই বারবার ঘুরে ফিরে সকলের মুখে মুখে ফুটছে। তাই সে বইটা ফেলে রেখে চলে যায়। কোথায়? না, সে ছাদে চলে যায়। সেখানে গিয়ে তার শার্টের তলাটা তুলে তার চোখ মুছে। সে এতই কষ্ট পেয়েছে, তার আঘাত লেগেছে, যে সে কান্না করে ফেলেছে। হুম, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই যে দেখো, তার আগে ছিল, আগের পাতায়, যে যখন সন্ধ্যা তারা পত্রিকাটি যখন তার নতুন মেসো নতুন মাসি নিয়ে আসে, তখন যে তার মনের একটা একটা আবেগ কাজ করছিল, একটা অনুভূতি কাজ করছিল, যে আমার লেখা গল্প ছাপানো হয়েছে, সত্যিই সে অলৌকিক ঘটনা ঘটেছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, হুম, যেটাকে সে অলৌকিক ঘটনার সঙ্গেও তুলনা করছে। হুম, এমনকি এটাও বলছেন লেখিকা গল্পের মধ্যে, তপনের আহ মনের কথা, জি, তাহলে আজকেই কি তপনের সেই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন হবে? হুম? সে ভেবেছে হয়তো আজকে তার জীবনের সবচেয়ে সুখের দিন হবে, সবচেয়ে খুশির দিন হবে, কিন্তু সেটা আর থাকে না। সেটা তপনের চোখে জল হয়ে বের হয়ে আসে, এবং তপনের কাছে আজ দিনটা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন হয়ে ওঠে। কেন? তা জানে না তপন, যে কেন দুঃখের দিন। তার লেখা গল্প কারেকশন হয়েছে, তবু তো তার নাম দিয়ে বেরিয়েছে, তার খুশি হওয়ার কথা, কিন্তু তবুও তপন খুশি হতে পারছে না। তপনের দুঃখ হচ্ছে, তার কষ্ট হচ্ছে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয়, তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। তো এই দুঃখের মুহূর্তে, অর্থাৎ এটা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে সে মনে করছে, সবচেয়ে দুঃখের মুহূর্ত বলে সে মনে করছে, এবং সেই দুঃখের মুহূর্তে সে গভীরভাবে একটা সংকল্প করে। সংকল্প মানে কি? অঙ্গীকার। হ্যাঁ, নিজের কাছে নিজে প্রমিস করে এরকম, এবং গভীরভাবে একদম মন থেকে নিজের কাছে নিজে প্রমিস করে, যে তখন যে সে যদি কখনো লেখা ছাপতে দেয়, তার গল্প, তার নিজের লেখা, তার কাঁচা হাতের লেখা গল্প যদি কখনো ছাপতে দেয়, তো তখন নিজে গিয়েই ছাপতে দেবে, কারোর হাতে দিয়ে সে ছাপতে দেবে না। হুম, নিজের সেই কাঁচা লেখাটাই ছাপতে দেবে, ছাপা হয় হোক, না হয় না হয়। তাতে তার সেই কাঁচা লেখা দেখে সম্পাদক যদি ফিরিয়ে দেয়, দেবে। তার লেখা গল্প না ছাপায় না ছাপাবে, তবুও সে নিজে হাতে গিয়ে দেবে, কাউকে দেবে না। আর আর তারপর তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। হুম, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। হ্যাঁ, তো তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তপন নিজে গিয়ে তার গল্প আহ, ছাপাতে দিতে চায়, এই কারণে যে তপনকে যেন আর কখনো শুনতে না হয়
যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, যে সে নিজে গিয়ে দেবে, এবং তার কারণ কেউ যেন তাকে কখনো বলতে না হয় যে অন্য কেউ তার লেখা ছাপিয়ে দিয়েছে, অন্য কেউ তার লেখাটা ভালো হয়নি বলে কারেকশন করে দিয়েছে। কাঁচা হাতের লেখা তো, তেমন মেশো যেমন বলে কারেকশন করে দিয়েছে, তেমনটা যেন তার আর কখনো শুনতে না হয়। হুম? এবং তপন যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। এইখানে তার মনে একটা গভীর আঘাত লেগেছে। হুম, অনেক কষ্ট পেয়েছে যে তপন তার নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের অনুভূতি দিয়ে একটা গল্প লিখেছিল, এবং সে আহ, চাইছিল যে তার লেখা গল্প কাঁচা হোক, খারাপ হোক, তবুও তার লেখা গল্পই যেন প্রকাশিত হয়, সেটাই যেন সবাই পড়ে। এবং যদি প্রকাশিত নাও হয়, সম্পাদক যদি মুখের ওপর ফিরিয়েও দেয়, তাও চলবে, কিন্তু সে চায় না যে তার সেই গল্প অন্য কেউ গিয়ে ছাপিয়ে দিক, শুধুমাত্র সেখানে তার নাম আছে বলে, চেনা পরিচিত আছে বলে সে গিয়ে তার গল্প ছাপিয়ে দিক, এবং গল্প ছাপানোর নামে কাঁচা লেখা বলে পরিবর্তন না করে দিক, কারেকশন না করে দিক, এবং কারেকশনের নামে তার অনুভূতিই মেরে দিক, বা বলা যায় তার তার মন থেকেই লেখা গল্প সেটাকে পরিবর্তন করে দিক, সেটা তপন চায় না। হুম। এবং তপনের কাছে এটা সব থেকে বেশি কষ্টের, যে নিজের লেখা গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে। সে পড়েছে, সেটাই তার সব থেকে কষ্টের, সব থেকে দুঃখের মুহূর্ত, এবং সেটা সে আর জীবনে কখনোও চায় না। তাই জন্য সে যদি তার গল্প ছাপতে দেয়, তো নিজে গিয়ে দেয়। তো আমরা দেখি গল্পে যে তপন প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। হ্যাঁ, তারপরে দেখো একটা লাইন আছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। হ্যাঁ, যে আম, এই যে তার লেখা গল্প, সেটা আর তার লেখা নেই, তার সেই অনুভূতি নেই, অভিজ্ঞতার সম্পন্ন লেখাটা আর নেই, সেটা যেমন দুঃখের, তার থেকে বেশি অপমানের। হ্যাঁ, যে সকলের মুখে মুখে এটাই ঘুরছে যে এটা তো তার নতুন মেশো কারেকশন করে দিয়েছে, ওর ওর নতুন মেশো ছিল বলেই গল্পটা আহ, ছাপানো হয়েছে, না হলে কি হতো, ছাপানো হতো, হতো না। ওই যে যেমন বললো যে সম্পাদক পড়ে আঙুল দিয়েও দেখতো না, ছুতো না। এই সমস্ত কথা, এগুলো তার কাছে দুঃখের থেকে বেশি অপমানের। এবং ওই যে তার নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে, এটা তার থেকেও বেশি অপমানের। হুম। তো এই দুঃখ, তার থেকে যে অপমান, এগুলো সে আর মেনে নিতে পারছে না, এগুলো সে জীবনে আর কখনোই চায় না। খারাপ হোক, তবু নিজের যে সৃষ্টি সেটাই যেন থাকে। হুম। আচ্ছা, আমরা গোটা গল্পের বিষয়বস্তু পুরো বিস্তারিতভাবে জানলাম। তো সেই গোটা গল্প পড়ে আমরা এবার তার সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। আর গোটা গল্প পড়ে আমরা কি বুঝলাম সেটা দু এক কথায় বলা। হুম? অর্থাৎ এই গল্পের মূল কথা কি, এই গল্পের মধ্যে দিয়ে কোনটা প্রধান, যেটা উঠে আসে মূল বক্তব্য। হুম? যে এই গল্পের মধ্যে, গল্পের নাম ছিল কি, জ্ঞানচক্ষু, অর্থাৎ অন্তর্দৃষ্টির উন্মোচন, বা বলা যায় এটা জ্ঞানের উন্মোচন, নতুন করে কোনো কিছু সম্পর্কে শিক্ষা লাভ করা, উপযুক্ত শিক্ষা লাভ হওয়া, সেটাকেই জ্ঞানচক্ষু বলা হয়ে থাকে। তো সেই গল্পের নাম অনুযায়ী গল্পের মধ্যে আমরা দেখি যে আহ গল্পের যে প্রধান চরিত্র তপন, তার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। হুম, দুবার করে জ্ঞানচক্ষুর উন্মোচন হয়, এবং সেটার প্রধান কারণ তার ছোট মেশো, তিনি একজন লেখক, অর্থাৎ তার লেখক মেশো।
তো গল্পের দুটি প্রধান চরিত্র আমরা দেখি, একটা হলো তপন এবং তারপর দ্বিতীয় হলো সেই লেখক, বা বলা যায় তপনের লেখক মেশো, তার নতুন ছোট মেশো, যাকে কেন্দ্র করেই তপনের কাহিনী গড়ে ওঠে। তো যাই হোক, তো এখানে এই যে বললাম তপনের দুরকম ভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন হয়, সেটা হলো প্রথম হলো লেখক সম্পর্কে, যে তপনের মতে বা সে আগে জানতো যে লেখক মানে হয়তো অন্য গ্রহ থেকে আসা বা অন্য রকম জীব, এরকম একটা অদ্ভুত চিন্তা ভাবনা তার মাথায় ছিল। কিন্তু এখন সেটার উন্মোচন ঘটে, জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটে তার ছোট মেশোকে দেখে। তার ছোট মেশো একজন লেখক, এবং লেখকরা যে সাধারণ মানুষ হয়ে থাকে, সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে থাকে, হুম সাধারণ মানুষ যেসব করে থাকে লেখকরাও তাই করে থাকে, এটার ধারণা জন্মালো তার নতুন মেশোকে দেখে। তো এখানে লেখক সম্পর্কে তার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়, আর দ্বিতীয়ত লেখা সম্পর্কে তার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। কিরকম না, আমরা গল্পের শেষে দেখি যে তার সে যখন জানতে পারে যে লেখকরা সাধারণ মানুষ হয়ে থাকে, এবং যেহেতু সাধারণ মানুষরাই লেখক হয়ে থাকে, তাহলে তপন কেন নয়? তপন সে নিজে কেন পারবে না? সে তো গল্প সম্পর্কে জানে, ছোট থেকে অনেক গল্প পড়েছে, এখন অনেক এবং মা ঠাকুমাদের থেকে অনেক গল্পও শুনেছে, তো গল্প সম্পর্কে তার ধারণা রয়েছে। শুধু লেখক সম্পর্কে তার ধারণা ছিল না, এখন সেটাও জন্মে গেছে যে সাধারণ মানুষরাই লেখক হতে পারে। তাই সেও একটা গল্প লিখে ফেলে, এবং আমরা দেখি যে সেই গল্পটি তার সেই লেখক মেশো ছাপানোর ব্যবস্থা করেন, এবং সেই ছোট্ট ছেলে তপন তার কাঁচা হাতে লেখা বলে তার সেই লেখক মেশোর পুরোটা পছন্দ না হওয়ায় তিনি নিজে সেটাকে কারেকশন করতে গিয়ে পুরোটা বদলে ফেলে। সেই তপনের তার নিজের অভিজ্ঞতা থেকে, তার নিজের স্কুলে ভর্তি হওয়ার সেই অনুভূতি দিয়ে যে লেখা গল্প, সেটা বদলে যায়, সেটা আর তপনের লেখা থাকে না, এবং সেটাই তপনের কাছে খুব কষ্টের হয়ে দাঁড়ায়। কষ্টের থেকে, দুঃখের থেকে তার কাছে অপমানের হয়ে দাঁড়ায়, যে তার লেখা সেটা আর নেই, সেটা অন্যের লেখা, সেটাকে নিজের লেখা বলে পড়তে হচ্ছে। এর থেকে অপমানের কিছু হতে পারে না। হুম সে সে নিজে স্রষ্টা, সে নিজে সেটা সৃষ্টি করেছে, কিন্তু সেই সৃষ্টিটা আর নেই। তাই এখানে সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্কেও তার একটা জ্ঞানচক্ষুর উন্মোচন হয়, যেটার মূল হলো লেখা। তার লেখা সম্পর্কেই মূলত তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। তাই গোটা গল্পটা আমরা দেখি শেষে যে যে মূল চরিত্র তপন, তার দুরকম ভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। আচ্ছা, এরপর নামকরণ, অর্থাৎ এই গল্পটির যে নামকরণ হয়েছে জ্ঞানচক্ষু, সেটা এই গল্পের বিষয়বস্তু অনুযায়ী কতটা যথার্থ হয়েছে সেটা আমরা দেখব, এবং সাহিত্যের ক্ষেত্রে নামকরণটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা এর আগেও আলোচনা করেছি, তোমরা জানো। তো এই যে নামকরণ অনেক রকমের হয়ে থাকে, নানান রকম ভিত্তিতে সেই গল্পের বা উপন্যাসের বা কবিতার নামকরণ হয়ে থাকে, তাই তো? যে চরিত্র ভিত্তিক হয়ে থাকে, সেই গল্পের যে মূল চরিত্র সেই অনুযায়ী গল্পের নামকরণ হয়, কখনো স্থান ভিত্তিক নামকরণ হয়ে থাকে, কখনো সেটা ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। তো এই গল্পের যে নামকরণ হয়েছে, অর্থাৎ লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা আমাদের আলোচ্য গল্প জ্ঞানচক্ষু, এই গল্পের নামকরণ হয়েছে মূলত ব্যঞ্জনাধর্মী অনুযায়ী, যে ব্যঞ্জনা ভিত্তিক। তো কিরকম
পুরোটা আলোচনার পরেই তোমরা বুঝতে পারবে। এবং যদিও বিস্তারিত আলোচনা পর্বেও আলোচনা হয়েছে বা সারসংক্ষেপেও আলোচিত হয়েছে, তো যাই হোক, তো মূল যে গল্পের নাম জ্ঞানচক্ষু। তো জ্ঞানচক্ষু কথার অর্থ কি আগেও বললাম, যে কোনো জ্ঞানরূপ দৃষ্টি, কোনো কিছু বিষয়ে, কোনো কিছুর সম্পর্কে যথার্থ শিক্ষা লাভ হওয়া। তো সেই রকম জ্ঞানরূপ দৃষ্টি, সে জ্ঞানচক্ষু, এই গল্পের মধ্যে সেরকম ঘটনা ঘটেছে কিনা, এবং সেই ঘটনা ভিত্তিক, সেই অনুযায়ী ব্যঞ্জনা ভিত্তিক গল্পের নামকরণ করা হয়েছে। তো গল্পের মধ্যে আমরা দেখি যে অবশ্যই জ্ঞানচক্ষু যেমন নামকরণ হয়েছে, তেমনি গল্পের যে প্রধান চরিত্র তপন, তার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। এখনই আলোচনা করলাম আমরা সারসংক্ষেপে। তো কি দেখি আমরা গল্পে, তপনের প্রাথমিকভাবে তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। প্রথমেই গল্পের শুরুতে আমরা দেখি লেখক রূপে ছোট মেশোকে দেখে লেখক সম্পর্কে তার যে ধারণা ছিল সেটা বদলে যায়, এবং লেখক সম্পর্কে সত্যিকারের ধারণা সে দেখে, শেখে, বুঝতে পারে। তার লেখক সম্পর্কে তার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। এবং দ্বিতীয়ত তার যে জ্ঞানচক্ষুর উন্মোচন হয় সেটা হচ্ছে গল্পের শেষে তপন চরিত্রের যে প্রকৃতপক্ষেই জ্ঞানচক্ষুর উন্মোচন হয়, সেটা তার আত্মমর্যাদা ও নিজের লেখার প্রতি অধিকার বোধ নিয়ে। যে আমরা গল্পের শেষে দেখি যে তপন খুবই মর্মাহত হয়, যে সে খুবই মনে মনে কষ্ট পায়। সে দুঃখ কষ্ট যতটা পেয়েছে তার 3 গুণ সে নিজের চোখে নিজেকে হীন হয়ে গেছে যেন। তার একেবারে যেন তার মনে হচ্ছিল মাটির সাথে মিশে গেছে। সে অপমানিত বোধ করেছে। তো সেটার কারণ, সে যে গল্প লিখেছে একটা, সেটা তার ছোট মেশো, যিনি লেখক, তিনি প্রকাশিত করেন তার সন্ধ্যা তারা পত্রিকাতে। তো সেখানে প্রকাশিত করতে গিয়ে গল্পটি তিনি কাঁচা মনে হয়ে তিনি সেটা কারেকশন করেছেন, এবং কারেকশন করতে গিয়ে সেটা তার পাকা হাতের কলমে পুরোটা বদলে ফেলেছেন, যেটা তপনের কাছে খুব অপমানিত বলে মনে হয়েছে। সে অপমান বোধ অনুভব করেছে, যে তার থেকে ছাপা হতো না হতো, সেটা না ছাপা হলে দুঃখবোধ হতো ঠিকই, কিন্তু এখন সেটা তার নিজের গল্প বলে অন্যের গল্পের লাইন তাকে পড়তে হচ্ছে, এটা তার 3 গুণ অপমানের, যেটা সে সহ্য করতে পারছে না, সেটা সে মেনে নিতে পারছে না। তাই তার এই যে তার নিজের আত্মমর্যাদা বোধ এবং নিজের লেখার প্রতি, তার নিজের কাঁচা কলমে, তার অভিজ্ঞতা থেকে, তার অনুভূতি থেকে, তার লেখা গল্পের প্রতি তার নিজের অধিকার বোধ নিয়ে তার জ্ঞানচক্ষুর উন্মিলন হয়, জ্ঞানচক্ষুর উন্মোচন হয়। সুতরাং এই গল্পে আমরা দেখতে পাই যে প্রধান চরিত্র তপন এবং আরো একটি চরিত্র যাকে কেন্দ্র করে তপনের কাহিনী গড়ে উঠেছে, লেখিকা বলেছেন, তার গল্পের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন, বর্ণিত করেছেন, তিনি হলেন তপনের ছোট মেশো, লেখক মেশো। তো এই এই গল্পের মধ্যে দুটো চরিত্র থাকায় এবং গোটা গোটা গল্পের মধ্যে আমরা দেখি যে তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন হয়, এবং এটাই এই গল্পের মূল হয়ে দাঁড়ায়, প্রধান হয়ে দাঁড়ায়, তাই তো? তাই বলা যায় যে আশাপূর্ণা দেবীর লেখা এই জ্ঞানচক্ষু গল্পটির যে জ্ঞানচক্ষু নামকরণ করা হয়েছে, সেই নামকরণটি যথার্থ
সার্থকতা লাভ পায়। হুম? যথার্থই হয়েছে, তাই তো? তোমাদের কি মনে হয়? আচ্ছা, তো লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি আমরা কয়েকটি ক্লাস জুড়ে আলোচনা করলাম। তো আজকে এখানেই সমাপ্তি তার। তো আশা করছি তোমরা গোটা গল্পের বিস্তারিত ভাবেও তোমরা বুঝতে পেরেছো। হুম? কোথাও অসুবিধা হয়নি, এবং যদিও বা অসুবিধা থেকে থাকে তো আমাকে জানিও। হুম? আমি আবার তোমাদেরকে সেটা বোঝানোর বা বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের কিছু প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে। কেমন? তো তোমরাও প্রস্তুত থেকো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হুম? ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।